আমরা আসলে আজকে আপনারা এসছেন বলে অনেকে আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন, আমাদের গবেষক দলও আসলে অনেক বিষয়গুলি বুঝতে চেয়েছেন। আপনাদের মতো দুজন রাজনীতিবিদকে একসাথে পেয়ে আমাদের আজকে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে যে আমরা কিছু প্রশ্ন আপনাদের দুজনকে একই প্রশ্ন করব। তো আমার একই প্রশ্ন প্রথমটা হচ্ছে যে 2 মাস 2 দিন হলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই 2 মাস 2 দিন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আপনারা সরকারকে কত নম্বর দিবেন? কোন কোন জায়গায় সরকার আসলে ভালো করছে, কোন কোন জায়গায় মাঝারি করছে, কোন কোন জায়গায় একেবারে খারাপ করছে, চ্যালেঞ্জগুলি কি, আপনারা কি দেখেন? সেই দুটি আপনাদের কাছে দুজনের কাছে প্রশ্ন। আমি প্রথমে সাকিব ভাইয়ের কাছেই যেতে চাই। সাকিব ভাই অনুমতি দিলে পার্থের কাছেও যেতে পারি। মানে আমার কাছে মনে হয় যে সাকিব ভাই পার্থ আমি প্রায় সমবয়সী, সেজন্য সাকিব ভাই একটু মুরব্বী, তো আমরা একটু মুরব্বীর প্রতি সম্মান দেখিয়ে সাকিব ভাইয়ের কাছেই যাই। সাকিব ভাই আপনি একটু বলেন যে গভর্নমেন্ট নিয়ে আপনার আসলে মানে আপনার রিপোর্ট কার্ডটা আমরা একটু শুনতে চাই। একই রিপোর্ট কার্ড আমরা পার্থের কাছেও শুনতে চাইবো। আমরা আগে জনাব সাকিব আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন, আপনার নতুন ঠিকানার পক্ষ থেকে এই যে আবারও একটা টক শো আপনি শুরু করেছেন, সেটা বেশ সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আপনাকে অভিনন্দন জানাই। আমি আজকের এই অনুষ্ঠানে পার্থ সহ, জনাব আন্দালিব রহমান পার্থ সহ, আপনি সহ সকলকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা উৎসব চলছে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, অসাধারণ আত্মত্যাগ, রক্তের উপর দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে এবং একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্র পরিচালনার। এবং তাদের প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা তো বটেই, রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার সংগঠন, দেশের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ আমি বলবো যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তারা সকলেই এই সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এবং সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক। প্রথম আমরা যে তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, 2 দফায় আলোচনা হয়েছে। সেখানে আমরা কতগুলো বিষয় তাদেরকে বলার চেষ্টা করেছি যেগুলো আসলে আমাদের প্রত্যাশা। আমরা বলেছি যে এই সরকারের কতগুলো আশু কাজ আছে, দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, এবং একই সাথে আছে একটা রাজনৈতিক উত্তরণের একটা দায়িত্ব, যেটা সরকার ইতিমধ্যেই বলেছে। যে কথাগুলো আমরাও বলছিলাম বহুদিন ধরে, যে বাংলাদেশে যে বিদ্যমান বহাল যে বন্দোবস্ত, এটা একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত। এই বন্দোবস্ত জনগণের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। কাজে এই বন্দোবস্ত বাংলাদেশকে আর এগিয়ে নিতে পারবে না। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা অবশ্যই একটা গণতান্ত্রিক। সাকিব ভাই আপনার অনুমতি নিয়ে শুধু একটা বলি যে আমরা আসলে ওই যে মানে এই ব্যাখ্যাগুলোকে বা একটু অ্যানালাইসিসগুলি আমরা একটু পরে শোনার জন্য রেখেছিলাম। আমরা প্রথমে আপনাদের আপনি যদি একটু, আমি এটাই বলছি যে এই রাজনৈতিক উত্তরণের পর্বটি কাজটা তাদের আছে, কিন্তু আশু যে কাজগুলো আছে সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে কতগুলো বিষয় বলেছিলাম। যে প্রথমত শহীদদের তালিকা তৈরি করা, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা, কেননা তারা যে অসাধারণ আত্মত্যাগ করেছেন, সেটা যে মানবিক মুহূর্ত তৈরি করেছে, সেটা প্রজন্ম থেকে প্রজন্মে একটা বড় অনুপ্রেরণার জায়গা থাকবে। সেইটা খুবই গুরুত্বের সাথে নেওয়া, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, যারা আমাদের আহত লড়াকু যোদ্ধারা তাদের চিকিৎসা সহ তাদের দায় দায়িত্ব গ্রহণ করা। এই প্রশ্নটা খুব জরুরি একটা প্রশ্ন। একই সাথে আমরা বলেছিলাম যে এই 15 বছর সহ বিশেষভাবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, গুম খুন, অর্থ পাচার, লুণ্ঠন, লুটপাট, সবকিছু এগুলোকে একটা ন্যায় বিচারের জায়গায় দাঁড় করা। কারণ নতুন বাংলাদেশের যে যাত্রা, সেটা ন্যায় বিচারের উপর। আমরা বলেছিলাম যে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য যে ফ্যাসিস্ট সরকারের দলীয়করণ যে রূপ নিয়েছিল, তাতে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো তাদের বিদায়ের সাথে সাথে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। সেইটার পুনর্গঠন, আশু যে পুনর্গঠন, সেই কাজটা তাদের করতে হবে এবং দেশের জানমালের নিরাপত্তা সহ সকল মানুষের নিরাপত্তার জায়গাটা নিশ্চয়তা করতে হবে। এবং সবশেষে যেটা জরুরি একটা কাজ, সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা বিগত ফ্যাসিস্ট সরকার
বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে গেছে, সেই অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে হবে। মানুষের অসংখ্য সরকার কেমন পারলো দৈনন্দিন দ্রব্যমূল্য থেকে শুরু করে এই ফ্যাক্টরগুলোতে সরকার কেমন পারলো? আমি মনে করি অনেকগুলো জায়গায় তাদের ডিরেকশন আমরা এখন সমর্থন করছি। প্রথমত আশু কাজগুলোর ক্ষেত্রে এবং রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতিমধ্যে কমিশন গঠিত হয়েছে, নতুন বন্দোবস্তের নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আশু কাজের ক্ষেত্রে আমরা বলবো যে যেভাবে পুনর্গঠনটা প্রয়োজন ছিল, সেই পুনর্গঠনের ক্ষেত্রে আমরা তাদের অনেক ধীর গতি দেখতে পাচ্ছি। দ্রুত এবং কার্যকর যে পদক্ষেপ নেওয়া দরকার, বিশেষভাবে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া এবং একটা আশু পুনর্গঠনের জায়গায় যাওয়া। আমরা যেটা প্রথমেই বললাম যে শহীদদের তালিকা, আহতদের দায়িত্ব গ্রহণ, এই ক্ষেত্রে অনেক আপনার কাছে ঘাটতি আমরা দেখছি। দ্রব্যমূল্য বাড়ছে, জানমালের নিরাপত্তা নানাভাবে আক্রান্ত হচ্ছে। বিশেষভাবে আমরা দেখেছি যে মাজার, হিন্দু সম্প্রদায়ের মন্দির কিংবা নারীর উপরে কিংবা পাহাড়ে হামলা, এই সবগুলো জায়গাতে মানুষের উদ্বেগ আছে এবং এই সবগুলো জায়গাতেই যেটা বলবো যে সরকারের দিক থেকে যতটা দ্রুত কার্যকর পদক্ষেপের জায়গা দেখা দরকার, মানুষ প্রত্যাশা করে, অনেক ক্ষেত্রেই আমি বলবো যে 100-তে কত দিবেন প্রত্যাশা পূরণ করা। সাকিব ভাই 100-তে কত দিবেন? নাম্বারিং করা খুব মুশকিল। আচ্ছা, আমি মনে করি যে মানুষের নাম্বারিং করা মুশকিল মানে কি জায়গা এখনো পুরোপুরি মানে মানুষের প্রত্যাশা আছে, কিন্তু একই সাথে আস্থা আছে, আবার প্রত্যাশা পূরণের ঘাটতিও আছে। 60 ফার্স্ট ক্লাস নাম্বার 60 আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস নাম্বার 60। আমি প্রত্যাশার জায়গা থেকে এখনো আমরা তাদেরকে মানে ওকে দিতে চাইবো। ঠিক আছে, আমরা এই পর্বের প্রশ্ন উত্তরগুলি একটু তাড়াতাড়ি করছে, কারণ আপনাদের জন্য আমাদের অনেক প্রশ্ন রয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনার কাছ থেকেও জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স আপনি কেমন দেখছেন? কোন জায়গায় ভালো হয়েছে, কোন জায়গায় মাঝারি হয়েছে, কোন জায়গায় একেবারে খারাপ হয়েছে, আপনি যদি বলেন। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ। না, আমি রেপিটেশন করব না, সাকিব ভাইয়ের কথা ধরেই বলছি। সাকিব ভাই যে কথাগুলি বলেছে অবশ্যই আমি তাতে একমত। আবার ওই যে নাম্বারের কথা বললেন, আমি মনে করি পরীক্ষা এখনো চলছে, এখন নাম্বার দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না। সরকার যেই প্ল্যানগুলি করেছে বা যেই পরিকল্পনাগুলি করেছে ঠিক আছে, কিন্তু এক্সিকিউশনের দিক থেকে সরকার এটা বাস্তবে আপনার ফল দেওয়ার যেই প্রক্রিয়া সরকারের, সেইটা আসলে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে বা সেটা একটু আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। যেমন আমি সবচেয়ে বেশি লক্ষ্য করি, দেখুন পলিটিশিয়ান বলুন বা সমাজে গ্রহণযোগ্য লোক বলুন, গ্রহণযোগ্য আমি বলি মানুষের সাথে সম্পৃক্ততা। একটা গভর্নমেন্ট করতে হলে আপনার এক্সপার্টিজও লাগবে, আপনার আবার সম্পৃক্ততা থাকে এরকম মানুষও লাগবে। সো এই সরকারের সবচেয়ে বড় অসুবিধাটা আমি যেটা দেখতে পাই যে জনগণের সাথে ওই কানেক্টিভিটিটা এই সরকারের নেই বললেই চলে। সরকারের তরফ থেকে শুধুমাত্র প্রধান উপদেষ্টা 2-1 কথা বলেছেন, এছাড়া যারা কথা বলছেন সেখানে খুব কাটছাট কথাবার্তা বলা হচ্ছে এবং ছোট ছোট কথাতে অনেক কন্ট্রোভার্সি দাঁড়িয়ে গেছে। আপনি প্রথমে দেখেছিলেন যে আমাদের একজন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের একটা কথার জন্য কন্ট্রোভার্সি দাঁড়িয়েছে, পরবর্তীতে আপনি ওই রিসেট বাটন চাপ এই কথাটা হয়তো উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা এমনি বলেছেন বা কথার ইসে বলেছেন, বাট হয় কি পলিটিক্সে বা আমরা যারা আছি আমরা প্রত্যেকটা কথাকে ডাবল মিনিং ধরি বা নেগেটিভ ধরি বা পজিটিভ ধরি। এছাড়াও ওই যে কানেক্টিভিটির যে ব্যাপারটা, মানুষের সাথে যে সম্পৃক্ততা, সেক্ষেত্রে এই সরকারের জায়গাটা ঠিক না। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে রাজনীতিবিদদের সম্পৃক্ততা বা রাজনীতিবিদদের সাথে আলাপ, বিকজ সত্যি কথা বলতে 200 রানের যদি ম্যাচ থাকে তাহলে লাস্ট 1 ওভারে হয়তো ওনারা 20 রান করেছে। 180 রানের ফাউন্ডেশন কিন্তু রাজনীতিবিদরা বা বিভিন্ন ক্ষেত্রের মানুষরা বা গত 15 বছরে হয়েছে। তো ওই একটা অ্যাটিটিউড এই সরকারের প্রথমে ছিল, যেটা আমাদের আন্দোলন, আমরা করব, আমরা যা ইচ্ছা তাই করব। এই কারণে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। আজকে 2 মাস সরকারের সাথে বসা হয়েছে, আমার সাথে একবার দেখা হয়েছে, সাকিব ভাইদের সাথে 2 বার বসা হয়েছে, আমাদের সাথে নাকি আবার 19 তারিখে বসবে। প্রথম দেখাটা ছিল শুধুমাত্র 15ই আগস্টের মর্যাদা কি হওয়া উচিত না উচিত সেটা নিয়ে। তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি প্লাস কমিশন করার যে কথা ছিল পরবর্তীতে আমাদের সাথে বসবে। এখন ফর সাম রিজন সরকার রিয়েলাইজ করে যে আগেই আমাদের জন্য বসা উচিত, বিকজ ওনারা যে ফোর্সটা বানাচ্ছে বা যাই করছে, আমরা রাজনীতি করি, আমরা যদি ইনশাল্লাহ পার্লামেন্টে যাই, আমাদের জন্যই তো এটা। তো সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে যদি সম্পৃক্ততা না করে
এই সরকারের এই বাস্তব মানা উচিত যে নো পার্লামেন্ট ক্যান বেশ- বাইট ইটস সাকসেসেস। বেশ আপনি পার্থ- এমন কোন বেশ আইন পার্থ- বানাতে পারবেন না যেটা বেশ পার্থ, কোনো জি, বলেন। স্পেসিফিক কারণ কি মনে হচ্ছে যে আপনাদেরকে সম্পৃক্ত করবে না সংস্কারের ক্ষেত্রে, বা মানে করবে যে না, এটার কোনো লক্ষণ কি আপনি দেখছেন? আমি সেটা বলি না, আমি বলছি সরকার কনফিউজ ছিল, প্রথমে করতে চাই নাই, জি। পরে আবার রাজনৈতিক দলদের সাথে আলাপ হয়েছে। তো আমাদের সংস্কার প্রস্তাব করার মতো প্রিপারেশন আমরা 8-10 দিন পেয়েছি, ওরকম আমরা পাইনি। আমরা বেসিক কিছু হয়তো গাইডলাইন দিব। তারপর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলছি, ভাইও যেটা বলেন, সাকিব ভাই খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, সেটা হলো এই যারা শহীদরা মারা গিয়েছেন ওনাদের রিহ্যাবিলিটেশন, ওনাদের পরিবারের রিহ্যাবিলিটেশন, যারা আহত হয়েছে, এই ব্যাপারে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারি না। প্লাস এই যে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা তো খারাপ হয়ে যাওয়া, এবং আইন শৃঙ্খলা বাহিনী তো পুলিশ করবে, সো পুলিশ ছিল দৃশ্যমান সরকার, স্বাভাবিকভাবেই মানুষের একটা ক্ষোভ ছিল পুলিশের উপর, সেই ক্ষোভটাকে কমিয়ে নিয়ে আসে। দেখুন এত পুলিশ মারা গিয়েছে, কেউ বলতেও পারে না কত পুলিশ মারা গিয়েছে, একটা অজ্ঞাত মামলাও হয় নাই পুলিশের। প্লাস পুলিশের অনেক পরিবার, আমার কাছে কালকে 4 জন পুলিশ আসছিলেন, বলেন পার্থ ভাই রাজারবাগে যে দেখি বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে একটা কমিশন গঠন করা, একটা টাকা দেওয়া ওনাদের চিকিৎসার জন্য। পরিষ্কার। সব পুলিশ তো খারাপ না, ঠিক আছে, যারা পুলিশরা হত্যা করেছে, হারুন টাইপ, বেনজির টাইপ, বিপ্লব টাইপ, আপনি তাদেরকে আলাদা করেন, বাট ওই আমলের সব পুলিশকে যদি আপনি বাদ দিতে চান, এটা তো পুলিশের তো এই ইমেজ যদি বিল্ড আপ না করে, তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আপনার কিভাবে কাজ করবে? তো এই জায়গাগুলিতেই আসলে রাজনীতিবিদের পরামর্শ কিংবা একটা পলিটিক্যাল কাউন্সিল থাকা দরকার ছিল, যেখানে আমরা এই জিনিসগুলিকে হেল্প করতে পারতাম। এই সরকারকে আমরা হেল্প প্রথম থেকে করছি, এই সরকার ফেল করলে আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি হবে, কিন্তু এটা এই সরকারের উপলব্ধি করা উচিত। আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। মন্ত্রীকে জি, বলেন আপনি। আমরা দ্বিতীয় প্রশ্নে আমি আসি। একটু দ্বিতীয় যুক্ত প্রশ্নটা- করব? জি আপনি করেন। দ্বিতীয় প্রশ্নটা আসলে প্রথম প্রশ্নের সাথে খুব রিলেটেড, কিন্তু আমি এই প্রশ্নটার জায়গায় প্রথমে আন্দালিব রহমান পার্থর কাছে আসতে চাই, তারপরে আমরা সাকিবের কাছে আসবো। ব্যারিস্টার পার্থ, দ্বিতীয় প্রশ্ন, কারণ সাকিব ভাই দ্বিতীয় প্রশ্নটা রিলেটেড বলে আমরা আসছি আপনার কাছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই সরকার গঠনে আপনাদের, মানে সাকিব ভাই তো বটেই প্রকাশ্যে, এবং আপনি যেহেতু জেলে ছিলেন, আপনার আড়ালে হলেও আপনার ভূমিকা ছিল, ব্যারিস্টার পার্থ নিজেকে কি এখনো এই সরকারের অংশ মনে করছেন? এই সরকারের সঙ্গে কি দূরত্ব ক্রমশ বাড়ছে কিনা? মানে আপনি আসলে আপনি প্রথম প্রশ্নের উত্তরে কিছুটা আভাস দিয়েছেন, এটা যদি আপনি একটু চট করে বলেন। না, আমাদের তো সরকারের অংশ হওয়ার প্রশ্নই উঠছে না, আমরা তো সরকারের অংশ কোনোভাবেই না, বাট আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সবসময় ছিলাম, আমাদের সাপোর্ট থেকে। বাট কেন জানি মনে হচ্ছে এই সরকার ওইটাতে খুব একটা, ওনারা কেন জানি মনে করছেন যে ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যেমন আমি বলি আপনাকে, এখন পর্যন্ত এই হত্যার বিচার নিয়ে কোনো কিছুই হয়নি, যে মামলা হয়েছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে। আওয়ামী লীগ কি ব্যান হওয়া উচিত, যেটা একদম গণহত্যায় জড়িত একটা রাজনৈতিক দল, 14 দল সহ, ব্যান্ড হওয়া উচিত আছে। ব্যান না হলে তারা টিল হিয়ারিং অফ দ্যাট, তারা কি আগামীতে এই নির্বাচনে অংশগ্রহণ করা, এই জিনিসগুলো আমরা বলতে পারি না, সরকারের তরফ থেকে কোনো কিছু আসা হয়নি। বিচারটা কিভাবে হবে 1-1.5 বছরের মধ্যে? আচ্ছা, আরেকটু ছোট্ট কথা বলি, দুর্নীতি একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল। আমি একটু আগে একটা মেসেজ পাঠিয়েছি, এনসিএ, ন্যাশনাল ক্রিমিনাল এজেন্সি, সেখানে আমি নিজে গত বছর চিঠি লিখেছিলাম এই জাভেদ সাহেবের বাড়ির জন্য, যেটা পরবর্তীতে আরো 6 মাস পরে ব্রিটিশ এক এমপি লিখেছে। সরকারের এই টাকাগুলি কিভাবে আনবে, এটা একটা কমিশন করা, এক্সপার্ট এভিডেন্স নেওয়া, এস আলমের টাকাগুলি, জাভেদ, কোনো কিছুই আমরা সরকারের তরফ থেকে দেখি না দৃশ্যমান। এরকম আরো অনেক কিছু আছে, জাভেদ, আমার আপনার সাথে 3 ঘন্টা কথা বলতে হবে। আমি তো বললাম না, সাপোর্ট আমরা করছি, কিন্তু তাদের কাজ করার প্রক্রিয়াটা আমাদেরকে খুব একটা, মানে আশাহত বলবো না, বাট আমি মনে করি আরো অনেক বেটার হতে পারতো, আমরা যদি সবাই সাহায্য করার একটা সুযোগ থাকতো। একটা স্পোকসম্যান নাই সরকারের, একটা লিয়াজা কমিটি নাই সরকারের। আমি আজকে আসিফ ভাইকে ফোন করলে দেখা যাচ্ছে 3 দিন পর আসিফ ভাই কল ব্যাক করছে, আদিল ভাইয়ের সাথে হয়তো ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে, ওনাকে ফোন করলে বলছে উনি দেখছে। একটা পর্যায়ে তো আমরা, আমাদের আর টেলিভিশনে কথা বলা ছাড়া, I want to clear it very clearly যে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না, আমরা বলতে যাচ্ছি যে এই জিনিসগুলি আমাদের করা দরকার, আমাদের বলা দরকার, এবং তাদেরও রেসপেক্ট জায়গা থাকা উচিত যে আমাদের এই অ্যাডভাইস গুলি নিক, তারপর যদি হোক না হোক। সরকারের মুখ্য উদ্দেশ্য যে পলিথিন, হর্ন বাজানো বা এই টেবিলে কি থাকবে, এটা তো আসলে না। আমি আসছি বেশ পার্থ আপনার কাছে। জনাব জোনায়েদ, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে সরকারের সাথে আপনার যে সরকার গঠনে যে আপনার প্রক্রিয়া ছিল, আপনি সেটি আসলে দূরত্ব বাড়ছে কিনা ক্রমান্বয়ে বা ক্রমশ? দেখুন, এই সরকারের প্রতি আমাদের সমর্থন মানে গঠনের সময় যেমন ছিল, আমরা সমর্থন এখনো আছে, কারণ এই সরকার আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি না।
এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সময় দায়িত্ব পালনের জন্য আছে। এখানে অন্তর্বর্তীকালীন সময় রাষ্ট্র পরিচালনা আর একই সাথে যে রাজনৈতিক উত্তরণের যে জায়গাটা সেটা তাদের দায়িত্ব। এখন সেখানে যে প্রত্যাশা অনুযায়ী যে কাজ করা, সেখানে অনেকগুলো ঘাটতি আছে, সেটা আমি শুরুতেই বললাম। এর মানে এই না যে তাদের পুরোটাই ঘাটতি। যেমন শহীদদের তালিকার কথা বললাম, সেই তালিকা কিন্তু প্রণয়ন হচ্ছে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। ইতিমধ্যে ছাত্রদের সহ যে একটা উপকমিটি হয়েছে, তারা একটা খসড়া তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা আরো হচ্ছে। কিন্তু যেটা আবার বলবো যে একই সাথে আমরা যখন শহীদদের স্মরণ করতে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিশেষভাবে আমি নিজে আমাদের দলের দিক থেকে যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, শহীদদের পরিজন যখন তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করবেন, বিশেষত অনেক শহীদরা আছেন যারা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, তাদের যে প্রাত্যহিক বাস্তবতা সেটার প্রতি যে মনোযোগটা থাকা দরকার, সেই মনোযোগের অনেক আপনার কাছে মনে হয় না, আমি এটা উদাহরণ আকারে বললাম, সাকিব ভাই আপনার কাছে মনে হয় না যে যারা শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে যারা এখন ক্ষমতায় আছেন ছাত্র জনতা সমন্বয়কদের মধ্যে থেকে বা ছাত্র জনতার মধ্যে থেকে শহীদ হয়েছে, তারা তাদের ব্যাপারটা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 100 কোটি টাকার একটি ফান্ডও করেছেন এবং সেটির ব্যাপারে চিন্তা করা হচ্ছে। মানে এই ব্যাপারটি বারবার আপনারা সামনে আনছেন কেন? মানে আপনি বারবার এটাকে না, আমি আনছি না, আমি বলছি যে মানে আমি একটা উদাহরণ দিলাম যে কাজের ক্ষেত্রে আমরা অগ্রগতিটাও দেখছি, আবার যেখানে ঘাটতি হচ্ছে সেই কথাগুলো আমরা বলছি। কারণ এটাই সহযোগিতার জায়গা। স্টুডিও নট টু মুভ ইন ফ্রন্ট অফ মি প্লিজ। সাকিব ভাই কন্টিনিউ। আচ্ছা, যেটা বলছি যে আমরা এটাকে নেতিবাচক অর্থে না দেখে আমরা যেটা বলছি, যা প্রয়োজন, যা সমস্যাগুলো হচ্ছে সেগুলো সরকারের কাছে তুলে ধরা, সেটা আমাদের একটা কর্তব্য আমরা মনে করি। এবং এই কর্তব্যের জায়গা থেকে আমরা এই যে গত শনিবারে যে বৈঠকটি হলো, সেই বৈঠকে আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল গঠন করা যেতে পারে, কিংবা যে নামেই বলেন না কেন, একটা কাঠামো তৈরি করা যেতে পারে যেখানে সরকারকে যারা সমর্থন জানিয়েছে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন অর্থাৎ অংশীজন, জনগণের বিভিন্ন অংশ, তাদের সাথে সরকারের আরো ঘনিষ্ঠ যোগাযোগটা থাকে। কারণ এদের সমর্থনের ভিত্তিতেই, তার শক্তির উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কাজেই প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনার সাথে রাজনৈতিক উত্তরণ দুটো ক্ষেত্রেই সরকারকে যাতে আমরা আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে পারি, সেইটা খুব জরুরি একটা জায়গা আমরা মনে করি। এখন এখানে সরকারের অনেক না, আমি একটু অ্যাড করি তো এখানে খালেদ, এখানে তো আপনার ইন্টারিম গভর্নমেন্টে জনগণের সাথে সম্পৃক্ত যারা আছে, নূর আছে, মান্না ভাই আছে, সাকিব ভাই আছে, এনাদের মতো মানুষদেরকেও তো উপদেষ্টাতে নিতে পারে। এখানেও তো কোনো প্রবলেম নেই, এখানে তো জনসম্পৃক্ততা বাড়বে। এইটা তো আমি মনে করি যে এটা হওয়া উচিত। আচ্ছা, এই বিষয়ে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু প্রথমত বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দল যেহেতু ভবিষ্যতে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই তারা তাদের উত্তরণ পর্বটাতে তাদের ভূমিকা রাখার কথা চিন্তা করেছেন, অনেকেই করেন সেটা। আমি যে জায়গাটা বলতে চাইছি যে মাঝখানের এই পর্বেও যেহেতু এই সরকার আসলে শুধু উপদেষ্টাদের তো তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু উপদেষ্টাদের শক্তির ভিত্তিটা কোথায়? শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনরা, যারা এই আন্দোলন করেছে এবং যারা এই আন্দোলনের প্রতিনিধিত্ব করে। কাজে তাদের সাথে যে প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণ পর্ব, দুই ক্ষেত্রেই খুবই ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। তার কাঠামোটা কি হবে সেটা সরকারকেই ভাবতে হবে এবং আমরাও নিশ্চয়ই পরামর্শ দিতে পারবো, কিন্তু সেইটার জায়গাতে পৌঁছানো দরকার। মানে যে কারণে এই সরকারটি, আমি একটা জিনিস শেষ করি, এই সরকারটা কিন্তু একটা বিশেষ বাস্তবতায় এসছে। এটার সাথে ওই 2007-08 সরকার, 91 সালের সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কারোর সাথে কেউ বলছেও না, একটা বাস্তবতা, কেউ বলছেও না যে এটি সেই সরকারের সাথে তুলনীয়। কিন্তু আমার একটি জিনিস জানার ইচ্ছা যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সরকার কেন এই সম্পৃক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে না? যেটি জনাব পার্থ বললেন যে এটা তো মাহমুদুর রহমান মান্না বা ডাকসুর সাবেক সভাপতি নূর হতে পারতেন, বা জুনায়েদ সাকি তো অবশ্যই হতে পারতেন, সেটি জুনায়েদ সাকির চয়েস হতে পারে যে তিনি সরকারে যান নাই। কিন্তু আসলে এই সম্পৃক্ততার ক্ষেত্রে সরকারের মানে কোথায় আটকাচ্ছে? সরকার কিন্তু বলে নাই যে তার সম্পৃক্ততা চায় না। সরকার কিন্তু সম্পৃক্ততার ব্যাপারে অত্যন্ত আগ্রহ প্রকাশ করছে এবং বারবারই বলছে যে তারা এই সমর্থনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে এবং এই সমর্থনের ভিত্তিতেই তারা রাষ্ট্র পরিচালনা করছেন।
কিন্তু সেটার তারপরও গ্যাপ থেকে যাচ্ছে। এখন সেই গ্যাপ কিভাবে সমাধান হবে সেটার জন্যই আমরা তাদেরকে জানিয়েছি, আমরা দেখি সামনে কিভাবে তারা এই বিষয়টিকে আরো ডিল করেন। এখন আমি যেটা বললাম যে আশু অনেকগুলো কাজে কিন্তু সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে, যেমন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আর্থিক খাতে অনেকগুলো পদক্ষেপ আছে যেগুলো ইতিবাচক জায়গা আছে। আবার অনেকগুলো জায়গাতে এখনো মানুষ ওই তার প্রত্যাশা অনুযায়ী দেখতে পাচ্ছে না, যে যারা এত হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিল, সেগুলো কিভাবে তারা আসলে জবাবদিহিতার আওতায় আসবে, কিভাবে টাকা উদ্ধার হবে, এই প্রশ্নগুলো নিয়ে আরো অনেক স্ট্রং, কিভাবে টাকা উদ্ধার হবে বা কিভাবে এই কাজগুলি করা হবে সেই সম্পর্কে আমরা একটি কথা যেটি আসলে শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষকদের সম্পর্কে, যে 500 লোক ভিসি হতে চায়, কেউ পড়াতে চায় না। আমরা এখন দেখছি যে এই সরকারের মধ্যে থেকে অনেক লোকই বাইরে থেকে এসে পদ পদবি যতটা দাবি করছেন ততটা কাজ করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে কি একটি কোনো মন্তব্য করবেন কিনা সাকিব ভাই? আপনাকে দিয়ে আমরা শুরু করি যে আসলে এই সরকারের মধ্যে থেকে যত লোক পদ পদবি চাচ্ছেন তত লোক আসলে কাজ করতে চাচ্ছে না, বা কাজটা কে করবেন তারা যেন জানে না। আমরা আসলে মূল প্রশ্নগুলিতে যেতে হবে, এটা এইগুলি আপনাদের জন্য কমন প্রশ্ন, আপনারা যদি একটু তাড়াতাড়ি এগুলির জবাব দেন। আমি একটা কথাই শুধু এক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে যে সরকার যে বন্দোবস্তটা তৈরি করেছিল যে তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, মানে সেটা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সামাজিক স্তরেও রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান তো আছেই, সবগুলোর কর্তা ব্যক্তিদেরকে কিংবা তার আরো অংশকে এই ব্যবস্থার সহযোগী করে নিতেছে, লুটপাটের ভাগবাটোয়ারা দিয়ে, যে তোমরা এটার সহযোগী, তোমরা এটার অংশীদার হয়ে যাও, যাতে করে এই ব্যবস্থাটা টিকে থাকতে তারা সহায়তা করে অথবা তারা অংশীদারে পরিণত হয়। যার ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে প্রত্যেকেই মনে করেন মাথার উপর একটা ছায়া থাকতে হবে, তারপরে আমি কাজ করবো। এখন হঠাৎ করে সেই ছায়াটা অনুপস্থিত, এবং কিভাবে নতুন ব্যবস্থা হবে সেই ডিরেকশনটাও একটু একটা ট্রানজিশনের মধ্যে আছে। সেই কারণে আমার মনে হয় যে এইখানে আমরা বলছি যে আরো দ্রুত আশু এবং কার্যকর পদক্ষেপ দরকার এই সরকারের দিক থেকে, যে ডিরেকশনটা কি হবে, মুডটা কি, জনগণের যে মুডটা ছিল ডিরেকশন বা মুডটা বাংলাদেশ আমরা বুঝতে পেরেছি। পার্থ, আপনি এটাতে কোনো কিছু যোগ করবেন কিনা, যে আসলে মানে এটা প্রশ্ন করার কিছু নাই, কিন্তু লোকজন পদ পদবি যতটা চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন না, এটি একটি সাধারণ এরকম একটা ধারণা চলছে, এটা সম্পর্কে আপনার একটা মন্তব্য শুনুন। না, এটা তো আমি মনে করি এটা শুধু সাধারণ না, এটা তো আপনার উপদেষ্টা মণ্ডলীতেও এরকম অনেক মানুষ আছে যারা আজকে 2 মাস হয়ে গিয়েছে, তাদেরকে আমরা কোনো সিগনিফিকেন্ট কাজ সে দেখছি না। হাতে গোনা কয়েকজনের নাম আমরা জানি, এর মধ্যে কে কি কাজ করছে সেটাও আমরা বলতে পারি না। তো স্বাভাবিকভাবে একটা কথা আমি আপনাকে বলি যে ওনাদের আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে ওনাদের একটা টিম বানাতে হবে। আপনি যেটা বারবার বলেন যে ওনারা কি এটা বুঝতে পারছেন না, আমরা সমর্থন করছি, কিন্তু এই সম্পৃক্ততার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। আর ওনারা বুঝতে পারছেন না, বিকজ ওনারা একটা বাবলের মধ্যে থাকেন। ওনারা সুশীল মানুষ, যার যার জায়গায় কাজ করেছেন, ভালো সাকসেসফুল হয়েছেন, কিন্তু আমাদের কাজ তো সাধারণ মানুষকে নিয়ে। পলিটিশিয়ানদের কাজ সাধারণ মানুষ, আমাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস আছে, ওনাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস নেই। তো আসলে মার্কেটে যে কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা, ওই জিনিসটা জেনে কিভাবে ওটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয় ওই সম্পর্কে তো আসলে নেই। যে আমি পুলিশের যে কথাটা বললাম, যে পুলিশকে যদি আপনি রিহ্যাবিলিটেট করতে চান, আগে পুলিশের মোরাল বুস্ট আপনার করতে হবে, আদারওয়াইজ পুলিশ আপনার কাজ করবে না। পুলিশ যদি মনে করে আমার চাকরিটা একটা স্টিগমা, একটা ট্যাবু, তাহলে পুলিশ এই চাকরি করবে না। তা আমি সেটাই বলছি যে ওই জায়গাগুলিতে সরকার সিরিয়াস, মানে আরো সিরিয়াস হওয়া উচিত, এবং তাদের উপলব্ধি করা উচিত যে এটা তাদের এক্সপার্টিজ না। ওনারা হয়তো ওনাদের মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন কি না চালাচ্ছেন আমরা বলতে পারি না, আবার ধরে নিই ভালোই চালাচ্ছেন, আমাদের সমর্থন আছে, কিন্তু ওনারা যদি আরো বেশি সম্পৃক্ততা বাড়াতো, আরো বেশি সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলতো, তাহলে আমার মনে হয় আরো বেটার হতো জিনিসটা। আমরা আরো দুটি প্রশ্ন, আমি একটা লাইন যুক্ত করব পার্থর সাথে, সেটা হচ্ছে যে এই সরকারের যেটা জরুরি প্রয়োজন সেটা হচ্ছে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয় সমস্যাগুলোকে দেখা দরকার, সমাধানগুলো দেখা দরকার। পলিটিক্যাল ভিউটা খুব জরুরি। না, সেটা আপনি বলেছেন সাকিব ভাই, অলরেডি বলেছেন ভিউটা, সাকিব ভাই এটা আপনি অলরেডি বলেছেন। আমি আর দুটি তিনটি প্রশ্ন আছে আপনাদের দুজনের জন্য কমন, একটু যদি আপনারা সংক্ষেপে একটু বলেন। ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার ব্যাপারে একটি কথা উঠেছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে কিনা, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র শিবির রাজনীতি করবে কিনা, করা ঠিক হবে কিনা, এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো, যে এটি আপনারা কিভাবে দেখছেন। ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা, ছাত্র শিবির রাজনীতি করবে কিনা, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা? সাকিব ভাই। আমি বলবো, আচ্ছা দেখুন, আমার নিজের যেটা ধারণা, মানে সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলোতে সরকারি ছাত্র দল একটা পেটোয়া বাহিনী হিসেবে দখলদারিত্বের কাজটা করে, একটা বরকন্দাজ
প্রশাসনের সহযোগিতায়। রাইট। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সরকার বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখেছি দখলে রাখার চেষ্টা করে, কারণ ছাত্র আন্দোলনকে তারা ভয় পায়। এই কারণে এই দখলদারিত্বটা এই পর্যায়ে গিয়েছে যে তার একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখলাম আবরার হত্যাকাণ্ডে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শীতের রাতে একজন ছাত্রকে সারা রাত দাঁড় করিয়ে রাখলো, তারপর নিউমোনিয়া সে মৃত্যুবরণ করলো। এই যে ভয়ঙ্কর চেহারাটা তার প্রত্যেকটা ছাত্রকে প্রাত্যহিকভাবে মোকাবেলা করে। ফলে এই ছাত্র আন্দোলন বলেন, সেটাকে তারা যে ছাত্র রাজনীতির আকারে দেখছে মূলত একটা পেটোয়া দখলদারিত্ব হিসেবে। ফলে এর বিরুদ্ধে ছাত্র সমাজের মধ্যে সত্যিকার অর্থেই একটা ন্যায্য ক্ষোভ আছে। এখন এই ক্ষোভটা কিভাবে সমাধান হবে সেটার দিকে আমাদের মনোযোগটা দেওয়া দরকার। অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন ধরনের সংস্কার দরকার যেখানে আর কোনো হল এইভাবে কোনো পেটোয়া বাহিনী দখলদারিত্বে আনতে পারবে না। সেইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় যে ছাত্ররা তাদের নিজেদের যে রাজনৈতিক অধিকার স্বাধীনতা সেটার ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকার কথা না, কারণ তারা তো রাজনৈতিক স্বাধীনতা বুঝতে পারছি। কিন্তু বৈষম্য বিরোধী, তাহলে এই ফর্মুলাতে তো ছাত্রলীগকে নিষিদ্ধ করা দরকার নাই, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিষিদ্ধ করা দরকার, কারণ ওরা সরকারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই দখলদারিতে যাচ্ছে না এখনো পর্যন্ত। তাদের বিরুদ্ধে এই অভিযোগ বলে যে যারাই সরকারে যায় তারা দখলদারিতে যায়, এটা একটা বরকন্দাজ প্রশাসন আমি বলতেছি এটা একটা কায়েম করতে চেষ্টা করছে, এরকম কোনো অভিযোগ তো না। আপনি বললেন যে এটা একটা ফর্মুলা, সেইজন্য আমি বললাম না। ফর্মুলাটা এতদিন কাজ করেছে, এখন কাজ করছে না। এই 5ই আগস্ট পর্যন্ত এই ফর্মুলাটাই বাংলাদেশে কাজ করেছে প্রধানত। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি। তাহলে আপনি আমাকে এই তিনটা স্ট্যাকেট অফ প্রশ্নের যদি আপনি একটু জবাব দিতেন, তাহলে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দরকার আছে কি নাই, মানে আপনি কি মনে করেন? আমি মনে করি যে ছাত্র রাজনীতির যে দখলদারি চেহারা সেটাকে মানে কোনোভাবেই আর মানে টিকতে দেওয়া যাবে না। ছাত্র শিবিরের রাজনীতি, সেই দখলদারিত্বের রাজনীতিটা যদি বন্ধ করা যায় তাহলে ছাত্ররাই নিজেরা তাদের রাজনৈতিক স্বাধীনতার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ছাত্র শিবিরের রাজনীতি দেখো, এখন কোন একটা বিশেষ সংগঠনের ব্যাপারে যে আগে যে সিদ্ধান্তের জায়গা ছিল, ছাত্র শিবির, জামাত ইসলামী, এই প্রশ্নে আমাদের অবস্থানটা ছিল 1971 সালে তাদের ভূমিকার প্রশ্ন নিয়ে। যে 1971 সালে তারা পাকিস্তানি গণহত্যার সাথে তাদের রাজনৈতিক অবস্থান, সহযোগীর অবস্থান ছিল, এবং তারা গণহত্যার একটা অক্সিলিয়ারি ফোর্স হিসেবে তাদের কোন কোন প্রতিষ্ঠিত বাহিনী কাজ করেছে। সেই জায়গা থেকে তারা বাংলাদেশের স্বাধীনতার পরে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থানের যে ব্যাখ্যা জনগণের কাছে দেওয়া, সেটা তারা খুব স্পষ্টভাবে দিয়েছে বলে আমাদের আসলে এখনো জানা নেই। তারা এখন বলেন যে তাদের এক সময়কার আমির তিনি নাকি এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু এটা জামাত ইসলামী বাংলাদেশ প্রশ্নে তাদের অবস্থান কি, 71 সালের তাদের যে রাজনৈতিক ভূমিকা, সেই ভূমিকাকে তারা কিভাবে মূল্যায়ন করে সেটা স্পষ্ট ব্যাখ্যা আমার মনে হয় জনগণের বিরাট অংশ জানতে চায়। না, সেটা তো প্রেক্ষাপট গেল। ছাত্র শিবিরের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে করতে আপনি সংগঠন ধরে এরকম মানা করতে চান না, ইটস ওকে। আমরা এই ক্ষেত্রে আমি বলতে পারি আমার একটা নীতিগত অবস্থানের জায়গা। নীতিগত অবস্থানটা হচ্ছে বাংলাদেশে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এমন ব্যবস্থা করতে চাই যেখানে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম থাকবে, যেখানে রাজনৈতিক বিশ্বাস পথ মতের পার্থক্য থাকবে, কিন্তু তারা এই একই রাজনৈতিক ব্যবস্থার নিজেদের অংশীদার ভাবতে পারবে। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ ইত্যাদি রাজনৈতিক ভাবে মোকাবেলা হবে, জবরদস্তির কায়দায় নয়। ফলে জবরদস্তির যে ইতিহাস, আমার কাছে আমি একটু আমার অসহায়ত্ব বলি, আপনার কাছে অনেক প্রশ্ন, কিন্তু আপনি যদি মানে একটু সংক্ষিপ্ত করে বলেন তাহলে সুবিধা হয় আপনার। ছাত্রলীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না? আমি বলবো না, এই তিনটা প্রশ্ন সাকিবের কাছে উত্তর পাইতে হলে ব্যারিস্টার আমাদের একটু অনেক কিছু শিখে জেনে তারপরে উত্তরটা আমরা পাই আর কি। সাকিব ভাই বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করতে চান কি চান না? না, আমি নিষিদ্ধ রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয় নিয়ে ছাত্রলীগ তো রাজনৈতিক দল না, আগেই বললাম যে ছাত্রদের সংগঠন, যারা অপরাধী, যারা হত্যাকাণ্ডের মতো থেকে শুরু করে একেবারে একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মানে যাকে বলে কায়েম করার কারিগর হিসেবে, কুশীলব হিসেবে কাজ করেছে, তাদেরকে নানা পর্যায়ে মানে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নটি জনগণ এবং বিচারালয়ের উপরে। ছাত্রলীগ তো রাজনৈতিক দল না সাকিব ভাই। না, ছাত্রলীগও কিন্তু একটা এই পুরো ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমের একটা ইনস্ট্রুমেন্ট কিংবা একটা অংশীদার হিসেবে কাজ করেছে। ফলে তাদের দিক থেকে তারা যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, তাদের যারা কিন্তু সংগঠন হিসেবে তাদেরকে অবশ্যই বিচার আওতায়। কিন্তু সংগঠন হিসেবে আপনি ছাত্রলীগ নিষিদ্ধ হোক এরকম কোনো কিছু আপনি চান না?
সংগঠন হিসেবে তাদের দায় যখন প্রশ্ন আসবে আমাদের কাছে। সেই প্রশ্নটা তখন আলোচিত হতে পারে। এটাতে কি বুঝলাম আমি জানি না, যাই হোক আপনারা সাকিব ভাইকে শুনছেন। আমি একটু ব্যারিস্টার পার্থ আপনার কাছে যেতে চাই। ব্যারিস্টার পার্থ, 3টি সরল প্রশ্ন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না? বিশ্ববিদ্যালয় ছাত্রের শিবিরের রাজনীতি আপনি কিভাবে দেখেন, এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? না, আমি একটা প্রশ্ন করি, আসলে ছাত্রলীগের কথাটা এই 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে 5 তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। So, আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি, যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেররিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না, না, তিনটা আলাদা প্রশ্ন। জাস্টিস ব্যারিস্টার পার্থ, তিনটা আলাদা প্রশ্ন। আওয়ামী লীগ গত ব্যারিস্টার 15 পার্থ, বছর তিনটা আলাদা বিশ্বজিৎ প্রশ্ন। হত্যা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে Same, রাজনৈতিক দলের ছাত্রদলও নামে। same ছিল। তাহলে তো তাকে ব্যারিস্টার তো পার্থ, কোথাও ছাত্রদলও ঢাকা same ছিল। ইউনিভার্সিটি কেন, শুধু কোথাও রাজনীতি ছাত্রদলও করার same নৈতিকতা ছিল। রাখে না, নৈতিক অবস্থান থাকে না। ছাত্রদলও সেম ছিল। নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো, আমাদের ভাই সাকিবই বললো, দায়িত্ব তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানোর দরকার নাই, বিচারের কথা দরকার নাই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে, ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে না পারেন না, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি। আমি তিনটা আলাদা প্রশ্ন করছি। আমি ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, Okay. তারা গণহত্যার সাথে জড়িত। So, আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বেশ পার্থ, বৈশিষ্ট্য হারিয়ে কেউ- ফেলেছে। কেউ আরেকটু একবার- শেষ করি। বেশ পার্থ- আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, Right. এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, এবং তারা ভেগে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত নেতা দেখছেন, মাঝখানে এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আমু, তোহাল আহমেদ, যাদেরকে বলেন, এরা এক সময় সরকার, স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘোমটা দিয়ে না, চলে কিন্তু- যাচ্ছে? বিকজ কিন্তু- কিন্তু জনাব আব্দুল রহমান পার্থ, তারা জানে যে জনাব আব্দুল তারা রহমান পার্থ, রাজনৈতিক দল না। জনাব আব্দুল রহমান পার্থ, একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা বলেন না, বলেন। রিলেটেড। সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন, এবং আমি আপনাকে ভেঙে দিই। হ্যাঁ। আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা, জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে, তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল। মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি। মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল, এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, সেটার জন্যই তো আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে, জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতেও রক্ত আছে। ওকে, আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে 2 মাস অন্তর্বর্তী সরকার পাশ করলো, এই সময় রাজনৈতিক দলগুলো সঠিক ভূমিকায় আছে কিনা, মানে রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, এই সময় রাজনৈতিক দলগুলো ভূমিকা সঠিক কিনা বা সঠিক ভূমিকা আছে কিনা। এই প্রশ্নের জবাবে শতকরা 23% দর্শক মনে করছেন যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তার সঠিক ভূমিকায় ছিল, শতকরা 77% দর্শক মনে করছেন যে না, তারা ছিল না। 48,000 দর্শক ভোট দিয়েছেন। আমরা এই দুজনের প্রশ্নের ক্ষেত্রে শেষ প্রশ্নে আসি। সাকিব ভাই, আমাদের অনুরোধ যে আপনি একটু যদি
যদি কম কথায় একটু বলেন যে আপনি গুজব নিয়ে কি বলবেন, এই গুজবের কারণ কি? আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি, আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার ডায়রিয়ার মধ্যে আছি, অনেকে এটা এরকম এই শব্দটা কয়েন করছেন যে চারিদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে, গুজব কেউ কেউ ঢুকাচ্ছেন। এইটার মধ্যে যেমন কালকে পরশু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টনমেন্টে জানি কি হচ্ছে, ওয়াকার সাহেব আর ইউনুস সাহেবের মধ্যে জানি কি হচ্ছে। আপনি এগুলিকে আসলে কিভাবে দেখেন? কেন এইসব গুজব ডালপালা মেলছে? এই গুজবের কারণ কি সাংবাদিকরাও কিছুটা কিনা, গণমাধ্যমও কিছুটা কিনা? এটা যে গুজব, ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে, যেটা পুরোটাই গুজব, এবং এই গুজব তৈরি করা হচ্ছে, গুজব তৈরি করে গুজব ডিসেমিনেট করা মানে সঞ্চারিত করার যথেষ্ট মানে ক্ষমতা এখন তৈরি হয়েছে মানে বিশেষত সামাজিক মাধ্যমের কারণে। তো এইটা তৈরি করার পেছনে যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে, সেটা খুব সহজেই অনুমেয় বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ করার জন্য, এবং এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। একাডেমিক ইন্টারেস্ট একটা প্রশ্ন করি, গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাপটি মেরে জামাত বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে। এইবারও আমরা দেখতেছি যে সরকার, যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে, সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে? মানে এটা কি একটা ফর্মুলার মতো? রাষ্ট্র শক্তির মধ্যে যেভাবে তারা 15 বছর ধরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোতে তাদের লোক সজ্জিত করেছে, সেটা তো একটা বড় শক্তি। সেই লোকগুলি আরো বেশি বিএনপি হয়েছে কিন্তু এখন সাকিব ভাই, এই লোকগুলি কিন্তু আরো বেশি বিএনপি হয়েছে এখন। তারা কত বেশি বিএনপি, কত বেশি জামায়াত, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রাণপণ করতেছে। একজন আওয়ামী লীগের লোক আপনি পাবেন না, একজন, এই যে পার্থ সঠিক কথা বলছে, 2 মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা দাঁড়ায় বলেন নাই যে আমি আওয়ামী লীগ করি, আমি যা করছি ঠিক করছি, একজনও বলেন নাই, একজনও বলেন না। কিন্তু আপনি দেখেন, একজন বলেছেন, শেখ হাসিনা বলেছেন। শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না। ওই তোরাবড়া পাহাড় থেকে, সাকিব ভাই, তোরাবড়া পাহাড় থেকে কি বলছে না বলছে সেটা আমি জানি না, এটা শেখ হাসিনা বলা হইলো না। শেখ হাসিনা মানে শেখ হাসিনা কোনো গণমাধ্যমে বলতো, কাউরে বলতো, এটা শুধু এই তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন এগুলি আমি মানি না। না, সেটাই বিষয়টা হচ্ছে যে তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন লিক করা, এই সমস্ত বিষয়গুলো খুবই আমি বেঠিক কাজ মনে করি। কিন্তু শেখ হাসিনার উপরে যেহেতু এক ধরনের কথা বলার, প্রকাশ্যে মানে আনুষ্ঠানিকভাবে কথা বলার একটা বাধা আছে, সে কারণে তিনি টেলিফোন লিকের এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য প্রচার করার জন্য। উনার কথা কে শুনতে চায়? উনি দেশ থেকে চলে গেছেন, উনার কথা কে শুনতে চায় সাকিব ভাই? বাংলাদেশে কি উনি একমাত্র আওয়ামী লীগ? উনার কথা কে শুনতে চায়? উনি চলে গেছেন, কাজ করতে চাইছেন, উনি চলে গেছেন বাংলাদেশ থেকে, উনার কথা কে শুনতে চায়? আর আওয়ামী লীগ নাই বাংলাদেশে? না, চলে গেছেন, এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই। বাংলাদেশে আপনারা এটাকে কঠিন ভাবছেন। আওয়ামী লীগের যে সেটআপ, সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই। আচ্ছা, আমি একটু জনাব আদালিব রহমান পার্থকে জানতে চাইবো যে জনাব আদালিব রহমান পার্থ, গুজব বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। আমি সাকিবের সাথে উইথ ডিউ রেসপেক্ট আমি একটু ডিফার করি যে যেটা বললো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন, আমার এটা মনে হয় না। এই জন্য মনে হয় না, তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো। উনি যেই লেভেলের নেতাদের সাথে কথা বলছেন, গোপালগঞ্জের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন, সে আবার ধমক দিচ্ছে, নেত্রী আপনি এটা ছেড়ে দেন, আপনি কাউকে দায়িত্ব দেন। অথবা বেলজিয়ামের একজন যার সাথে 1988 সালে দেখা হয়েছে, তাকে বলা হচ্ছে যেতে। এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির চেয়ে। যে আওয়ামী লীগ এখন মানে আওয়ামী লীগের সভানেত্রী যখন এখানে কথা বলে এই লেভেলের লোক, আমি সিরিয়াসলি আমার মতামতটা বলি, আমার এখানে মতামত বলা দরকার, কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হয় না, এটা মানে এটা এআই দিয়ে করা না, এটা অন্যভাবে করা, এখন এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, এনিওয়েজ এটা নিয়ে আমরা কথা নাই। তাহলে আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালিদ? আমি বলছিলাম যে গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজবের কথা তখন ছড়ায় যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশ থাকে না, এবং বিরোধী যারা থাকে, গুজবটা যারা ছড়ায়, তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না, মানে আর্মি বলতেই পারে এই সরকার, আর্মির একটা বিরাট ভূমিকা ছিল। আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার, প্রশ্নই ওঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে, এবং এখানে অনেকে আবার এটাকে মানে
মানে হোয়াইট এন্ড ব্ল্যাক করে ফেলে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না আর্মির সাথে বেঁধে গিয়েছে, উপদেষ্টা এটা বলছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমি মনে করি এই ধরনের কনফিউশন যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে 15%। একটা বড় ভোট ব্যাংক আছে, বেশি পার্থ কেন আর করবে। কিন্তু যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না। কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে, আপনি কি মনে করেন যে উনি একটা? না, আমি উনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি ইজ আ সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না। উনি কথার এত মার প্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না। উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলমড হয়ে মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম, আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে, কাউকে ছোট। কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি, আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে। বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15-20 ইয়ার্স, এই পলিটিশিয়ানরা। আমি তাই বলার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনূস দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে উনি সরল মনেই হয়তো বলছেন, উনি পলিটিশিয়ান না, কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না, এই কারণেই বলছে। এটার মধ্যে আমি কোনো কুট বা কাউকে ছোট করা বা কারোটা দেখছি না। বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত। আচ্ছা, আমরা আন্দালিব রহমান পার্থ, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য? আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, ঘড়ি কিছু দেখতে পাচ্ছেন? আমার সাথে কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত। বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত, রাজনীতি দলের সাথে কথা বলা উচিত, ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয়। আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে, আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে। সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য। এবং আমার বিশ্বাস, সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে, বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল। আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত। আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না। আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই, ক্ষমতায় যাই, আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না, এমন কিছুই হতে পারবে না। সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত। আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি করে ফেলতে পারেন? আমার মনে হয় দে শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর, আমি মনে করি ইজ আ গুড টাইম। এর মধ্যে ওনাদের করে দেওয়া উচিত, নাহলে ওনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে। যেভাবে বাজারের দাম, সবকিছু, মানুষ ওনাদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু ওনারা তখন ওনাদের মানে বলে না, তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, এই টাইপের সিচুয়েশন। সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দালিব রহমান পার্থ? জনাব সাকি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম? আমি সময় দিতে চাচ্ছি না, আমি ধারণা করছি। আমি কাউকে সময় দেওয়ার জায়গায় না, আমি ধারণা করছি রাজনীতি নিয়ে। না, আমিও মানে শব্দটা কয়েন করতে ভুল করেছি। পার্থ বলেছেন যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে। জি, জনাব সাকি। আমি শেষ থেকে আসি। দেখুন, সময়সীমা নির্ধারণ করার মানে কোনো, আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই। আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না। অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধহয় তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না, সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা রায় এসছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ। ফলে এগুলো কোনোটা পরস্পর বিরোধী না। এখন এটার কোনটা আগে কোনটা পরে কি হবে, এই প্রশ্নে একটা কাজগুলো সুনির্দিষ্টভাবে কি, তার সময়সীমা কি দরকার, এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হয় না। ফলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকেই এই আলোচনার মধ্যে দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে হবে। আপনি কবে? আমি একটু ফিরে আসি আগের আলোচনায়। আগের আলোচনাটা
মানে আপনি বললেন, কিন্তু আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে মনে হয়? এগেইন আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই, আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে, জনগণের কাছে তখন রোড ম্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার, এবং সেই জনগণ তো বুঝতে পারবে না, জনগণ তো সকলেই বিশেষজ্ঞ না। কনভিন্স, জনগণ তো বিশেষজ্ঞ না। এই সময়ের মধ্যে জনগণ তো বুঝতে পারবে না, জনগণকে তো মানে আপনারা যারা মত মোরল আছেন তারাই তো বুঝাবেন। হ্যাঁ, সেটা আলোচনা শুরু হয়নি এখনো, কিন্তু সেই আলোচনাটা সরকার শুরু করলে Okay. আমরা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্টটা দেব। আচ্ছা। অ্যাসেসমেন্টটা আমরাও এখনো তৈরি করিনি, কারণ সরকার এই আলোচনাটা শুরু করার জন্য গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে দিয়ে একটা রোড ম্যাপ তৈরির বিষয়ে আসেন, কারণ জনগণ এটা প্রত্যাশা করছে। ওকে, প্রথম আর আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই, জি। সেটা হচ্ছে দেখুন, গণ অভ্যুত্থান কিন্তু হয়, গণ অভ্যুত্থান অর্গানাইজ করা যায় না। গণ অভ্যুত্থান অর্গানাইজ করার জন্য মানে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে, মানুষ প্রস্তুত হয়, জমিনটা তৈরি হয়, মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয়, কিন্তু কোথায় কোন স্ফুলিঙ্গটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট উত্থান তৈরি করবে, সাকিব ভাই, সেটা আগে ভাগে হিসাব সাকিব করা ভাই, যায়। বিনয়ের সাথে একটা কথা ফলে- বলি। গণ অভ্যুত্থান, আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না, অর্গানাইজ করা যায় না, কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো। ওরা একটা গণ অভ্যুত্থানের জন্য কাজ করতেছিল, ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল। যদি মাহফুজের কথা ঠিক হয়ে থাকে, এবং আমরা হাইন্ডসাইড যে উদ্যোগগুলি আমরা দেখি, আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি, ছাত্র শক্তি বা ওইটা নাগরিক শক্তি, ওইটা ওরকম যেটা দেখি, আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে, অর্গানাইজ করছে। দেখুন, আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে এই তর্কটা করার জন্য। আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল, তারা এটা যে একটা নিশ্চিতভাবে এরকম গণঅভ্যুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল। আচ্ছা। তারা আন্দোলনটা করছেন এবং এই আন্দোলন যে কোনো দিকে যেতে পারে, প্রত্যেকটি আন্দোলনের যে কোনো দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে থাকে। যে কেউ দেখতে পারেন, থাকেও। সেই জায়গাটা যেমন ধরেন 28শে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম, সেটা এই গণঅভ্যুত্থানের রূপ নেয়নি, কারণ আমরা তখন অ্যাসেস করছিলাম যে ছাত্ররা যদি সামনে না আসে, তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে একটা ড্রাইভিং ফোর্স লাগে, বাংলাদেশের ইতিহাসে 52 থেকে শুরু করে আপনি 90 পর্যন্ত, 71 সাল সহ আপনি দেখবেন যে ছাত্রদের একটা ঐতিহাসিক ভূমিকা জায়গা ছিল। আমি বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু এটা বলবো, আপনার মনে হয় না যে আপনাদের আহ্বানে ছাত্ররা আসে নাই? না, আমাদের একটু কথা বলতে দিতে হবে। হ্যাঁ, বেশি পার্থ আমি আসছি। ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায়। হ্যাঁ, শেখ হাসিনার অবশ্যই শাসকদের একটা রোল থাকে, তো আপনি তো এটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে। 14 তারিখে যেভাবে রাজাকারের নাতিপুতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো, এটা পুরো আন্দোলনটার পলিটিক্যাল ডাইমেনশন, একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে, কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ করলো। তারপরের দিন যখন ছাত্রলীগ হামলা করলো, তারপরের দিন যখন আমার মনে হয় যে পুলিশ দিয়ে গুলি করা হলো, আবু সাঈদের হত্যাকাণ্ড, একটু একটা পার্থ 30 সেকেন্ড আমাকে দেন, আপনি তারপরে বলেন। আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে এই যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন, যখন একটা গণ অভ্যুত্থান হয়, তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তারা প্রভাবিত হয়ে পড়ে, এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে, এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল। হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন, আর না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন। এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে। ওকে, জনাব আব্দুল রহমান পার্থ, আপনি এখানে যুক্ত করতে না, আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল? আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল? নাহিদকে কি 30 তারিখে মেনে নেওয়ার পরও আবার 3-4 জনকে নিয়ে পিটানো, হারুনের কাছে দিয়ে আসা, সেটা কি প্ল্যান করা ছিল? এবং লাস্টে দাঁড়িয়ে যে আমাকে একটু অনুমতি দিবেন, মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 15 জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন, সেই আচরণ থেকে, সেই আচরণ যে 14 জুলাই যে আচরণ করেছেন, সেই আচরণ যে 13 জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী, ব্যাপারটা এরকম না, কিন্তু উনি তো এইভাবেই কথা বলেন। আমি সেটাই বলার চেষ্টা করতেছি, এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে, এবং লাস্টে এসে যখন বললো যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই, একটা পর্যায়ে কিন্তু রাষ্ট্রে সব জায়গাতে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে নেমে আসলো, যাদেরকে অবশ্যই যে ভূমিকা নিয়েছে, যেই ভূমিকাটা তারা নিয়েছে, এবং তারপর এই যে বিএনপি 400 লোক মারা গেল, আমাদের 4 জন লোক মারা গেল, নূরের 8-10 জন মারা গেল, জামাতের মারা গেল, এই যে মারা গেল, সবাই সব দিক থেকে নামলো, এগুলি কি সবই প্ল্যান? এগুলি আচ্ছা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে, বা প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আরো সব। আমার কথা হলো আসলে না, এই কথাগুলি না, ওদের প্ল্যান ছিল, আপনারা যুক্ত হয়েছেন, আপনারা স্বৈরাচারকে ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন, ওদের প্ল্যান ছিল।
এটাও তো হইতে না, আমাদের প্ল্যান ছিল তো, আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি, তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি, আমরাও তো জেল খেটেছি, আমরা তো করেছি। শুনেন ভাই, এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে। ওকে, আসলে এই কথাটা রাইট না। এটা একটা জিনিস বড় হয়েছে, এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য, যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে, বারবার বাচ্চাদের কথা বলে। বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে। গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না, এটা প্ল্যান করা হয় না, এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না, যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাজটা কবে যাবে, আল্লাহ এটা প্ল্যান। তখন আবাবিল পাখি। আমি আমাকে একটু 30 সেকেন্ড দেন। সেটা হচ্ছে যে দেখুন, আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা, সেটাকে কোনোভাবে আমাদের খাটো করার কোনো চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই। আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকোয়েন্সে তাদের প্রত্যেকটি অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, খুবই অসাধারণ ভূমিকা রেখেছেন। কিন্তু আমি শেষ করি, 28 অক্টোবরের আগেও 28 অক্টোবরের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা। গণ অভ্যুত্থানের কথা 14 সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি, বিশেষত গত 5 বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন, গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না। সেটার অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোয়েনসাইড করে। সেই কোয়েনসাইড করার ঘটনাটা এটা না। সাকিব ভাই, আমি আসলে সাকিব ভাই, আপনি একটু আমি বলি, আমি এটাতে আপনার সাথে খুব তর্ক করতে চাই না বা পার্থের সাথে দ্বিমত করতে চাই না, কিন্তু আসলে ফুটবল খেলার উদাহরণ দিয়ে যদি বলি যে একটা তো হচ্ছে গোল করা, আরেকটা হচ্ছে অ্যাসিস্ট করা, মাঝখানে পিছনে কোথায় কোন খেলা হয়েছে সেটা কি এটার সাথে আসলে খুব গুরুত্বপূর্ণ? অ্যাসিস্ট আর স্কোরই তো আসলে মানে কাজে লাগে। তো আপনি যদি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও সেভাবে আপনি দেখেন, সেক্ষেত্রে স্কোর আর অ্যাসিস্ট না থাকলে আপনার অ্যাসিস্ট আর গোলটা তো আলাদা করে আসে। আচ্ছা, এনিওয়েজ এখন ঠিক আছে, ওনারাই ভালো, ওনারাই না। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলতে পারবো, কে কোথায়। না, আপনি কথা বলি, আপনি এটা খালেদ, আমরা যেহেতু আলোচনা করছি, এই যে জমিনটা তৈরি হয়েছে, যে কারণে ধরুন মানে এই যে যারা নেমে পড়েছে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল, আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে, আওয়ামী লীগের কৃতিত্ব, আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী লীগের উপর। তার মানে তার বিরুদ্ধে যে ধরেন এটা যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, এর বিরুদ্ধে একটা নতুন বন্দোবস্ত লাগবে, এই দেশ সংস্কার করতে, পুরো প্রশ্নগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমি মানলাম, মানে এটা আমার আমিও মনে করি যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে এই এই গণ আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা, সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল, সেটা আমিও মনে করি। কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা। আমি আবার একটু অন্য প্রশ্নে আসি, জনাব আন্দোলন রহমান পার্থ, আমাদের খুব বেশি সময় নাই। আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয়। আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা? ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত ব্যারিস্টার পার্থ, আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন। না, আমি জানি না, আমার সাথে কোনো কিছু নাই, আছে বা যেখানে আছে আর কি, হয়তো সাবধানেই আছে, বাট আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জোরাই সাকি আপনার কাছে। আপনি রংপুরে বলেছেন আওয়ামী লীগ বা তার দোসররা মাজার সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙছে, এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি সত্যতা আছে? ওয়াহাবি, হেফাজত, হিজবুত এদেরকে আওয়ামী লীগ খুশি করতে চাইছে? তৌহিদি জনতার ভেতরে কি আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা? আমাদের একদম সময় নাই সাকিব, আপনি যদি 1 মিনিটের মধ্যে বলেন। আপনি এটা বলেছিলেন 1 মিনিটে পারবেন, 1 মিনিটে পারবেন না সাকিব ভাই? না, পারবে। আমি চেষ্টা করবো 1 মিনিটে বলার। দেখুন, যে কোনো ঘটনার দুটো জিনিস আছে। বাংলাদেশে এই ধরনের যে কোনো উগ্রতা, অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ এবং এক পক্ষ আরেক পক্ষকে হামলা করা, এগুলো তো আমরা দেখছি। এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধর্মীয় ভাবে সংখ্যাগরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা হচ্ছে, অন্য জাতিগত ভাবে হামলা হচ্ছে, রাজনৈতিক বিশ্বাসের উপর হামলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময়, যে হু বেনিফিটস। এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে, যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, এখানে সমস্ত কোট আনকোট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে, এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে, তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ঘটানোর একটা ইন্ধন আছে। তার মানে জমিনে কিছু লোক তো প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে। বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যা আছে, এটা তো আমরা অতীত দেখেছি, কিন্তু এখন পরিকল্পিতভাবে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর, এটা ডিস্টেবিলাইজ করা, এই ঘটনা এটা ঘটানো হচ্ছে, যার ফলে এর লাভ যে পরিষ্কারভাবে
পতিত ফ্যাসিস্ট শক্তি আর ভারতের বিজেপি এটা এটা পরিষ্কারভাবে বোঝা যায়। আমারও মনে হয় বিশেষ করে ভূমিকা দেখলে আমার মনে আমি হয় এই বিষয়ে খোলামেলায় বলতে চাই। আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা, যেটি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে, আমার মনে হয় না মানে অবিশ্বাস্য, মানে এই ভবিষ্যতের খুব স্বাভাবিক মনে হয় আপনার? ভবিষ্যতের ভারতীয় গণযোগাযোগ মিডিয়া যে কিন্তু ভূমিকা নিয়েছে এটা কি খুব স্বাভাবিক মনে না হয়? না স্বাভাবিক মনে হয় না দেখি তো বলছি, ভবিষ্যতে গণযোগাযোগ ও সাংবাদিকতা যারা তাহলে পড়বেন, আমি যারা রাজনৈতিক journalism যোগ খুঁজবো না? যারা জার্নালিজম পড়বেন তাদের নিশ্চয়ই এটি একটি মানে মানে গবেষণার ব্যাপার হবে আর কি, এটা ল্যাবরেটরি গবেষণা করা দরকার যে তারা আসলে কি করেছে। মানে এটা স্বাভাবিক কিন্তু গবেষণা। আবারও বলছি, আসলে তার মানে এটা এই একটা না যে ফরেনসিক বাংলাদেশের মধ্যে কোনো অ্যানালাইসিস হওয়া দরকার, অসহিষ্ণুতা নেই। এটা ফরেনসিক অ্যানালাইসিস হওয়া দরকার। জনাব আদালিব রহমান পার্থ, সম্ভবত আমাদের শেষ প্রশ্ন, টাইম আর একদমই নাই। আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন, তারপরে জোট থেকে বেরিয়েছেন, যুগপৎ আন্দোলনে ছিলেন না। এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে, জামাত একটা জোট করতে পারে, আপনি তখন কি করবেন? বিএনপির সঙ্গে জোটে যাবেন, জামাতের সঙ্গে জোটে যাবেন, একলা থাকবেন? এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা? তো বিএনপি জোট করতে পারে, জামাত জোট করতে পারে, আমিও তো জোট করতে পারি। আপনি এটা ধরলেন না কেন? আপনিও করতে, সেটি জানতে চাইলাম আর কি, আপনিও জোট মানে করলে আমার বিএনপি বা অধীনে তো জোট জামাতকে হতে নেবেন পারে। কিনা? আপনি জোট করলে বিএনপি তাই না? জামাতকে ডাকবেন কিনা? আমি বিএনপির সাথে জোট করছি না, মানে আমার অধীনেও তো একটা জোট হতে পারে, তাই না? রাইট, হতে পারে। আমরা মিলেও তো একটা জোট করতে পারি, তাই না? তখন জামাত আপনার এটা জোটে সময় আসতে বলে পারে। দিবে। সময় বলে দিবে। ওকে, ইনশাআল্লাহ সময় বলে দিবে। আমাদের আসলে আজকে বেশ কিছু প্রশ্ন আর করতে পারলাম না। সাকিব ভাই এবং পার্থের চমৎকার কথা শুনতে শুনতে আমার আসলে শেষ কিছু প্রশ্ন সময় করে ফেলেন। কিছু সময় আমাদের পার হয়ে গেল। সাকিব ভাই, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপির 31 দফা নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ থেকে আপত্তি থাকলেও সব মিলিয়ে 31 দফা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা? না, অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে তো এই প্রস্তাবনাগুলো আসবে, এবং আমি এটা বলবো যে আমরা 31 দফা পৌঁছেছিলাম, সেখানে আমাদের যে 14 দফা ছিল, এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো, সেখানে ন্যূনতম জায়গায় ঐক্যমত্য হয়, অনেকগুলো জায়গায় আবার পার্থক্য থাকে। প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে, ওকে, এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি, সেটার জন্য আমাদের কনসেনসাসের দিকে চেষ্টা করা দরকার। শেষ প্রশ্ন জনাব আদালিব রহমান পার্থ আপনার কাছে, সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ ও তার জোটের সবাই মাইনাস গত 2 মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফার সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শেষ প্রশ্ন। আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে, আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে, সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে। আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে, যেহেতু এই সরকারটা একটা গণঅভ্যুত্থানের পরে আসা সরকার, এই সরকার গণঅভ্যুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার দোসরের বিরুদ্ধে, তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না। জাতীয় পার্টির কোনো মায়া কান্না এখানে অ্যাকনলেজ করা উচিত না। বিকজ আওয়ামী লীগ যে এই 2-3টা টার্ম ইলেকশনে ছিল, সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সারা বছর কান্নাকাটি করেছে, রাত্রেবেলা টাকা খেয়ে, আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আমরা আওয়ামী লীগ, এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে। সো ইম্পসিবল, জাতীয় পার্টিকে প্রথম দিন থেকে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না। জনাব আদালিব রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ আমার একটা লাস্ট লাইন আছে, ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দায়ীদের, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার করতে হবে, এটা অবশ্যই, এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা, তাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত এবং জনগণ, আমিও মনে করি যে বিচারটা খুব মাস্ট, খুব জরুরি। জনাব আদালিব রহমান পার্থ, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে